তারিখ চেঞ্জ হয়ে গিয়ে আচ্ছা ঠিক আছে। আচ্ছা, স্ক্রিন তো সবাই দেখতে পাচ্ছ নাকি? জি কথা স্যার। শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, তো আজকে বলতে পারো যে খুবই কম পড়ানো আর কি তোমাদের। তো মডুলাস অফ রাফসার, তো এই নামটা কি শুনছো কেউ? মানে এই টপিকের সাথে পরিচিতি আছে কারো? স্যার রাপচার ওয়ার্ডটা স্যার শুনছি মনে হয় স্যার। আচ্ছা, আর কেউ? আচ্ছা, আমার মনে হয় মডুলাস অফ রাফসার, হয়তো রাফসার কথাটা শুনলেও হয়তো মডুলাস অফ রাফসার একসাথে হয়তো। এটা মনে হয় ফ্লেক্সারাল স্ট্রেংথ হতে পারে স্যার। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, মডুলাস অফ রাফসারের আরেকটা যদি সিনোনিম বা আরেক ভাবে যদি ডিফাইন করতে চাও, তাহলে এটাকে হচ্ছে ফ্লেক্সুরাল স্ট্রেংথ প্লাস হচ্ছে এটাকে বেন্ডিং স্ট্রেংথও বলে, ঠিক আছে? তো মডুলাস অফ রাফসারের সাথে যে দুইটা কথা মানে তোমাদের থেকে একটা আসলো যে ফ্লেক্সুরাল স্ট্রেংথ, আর একটা হচ্ছে বেন্ডিং, ঠিক আছে? তো বুঝতেই পারছো যে রাফসার ওয়াটার মিনিংটা এরকম যে কোনো কিছুকে আমরা ভাঙবো, ঠিক আছে? তো ভাঙার সময় সে কতটুকু লোড আসলে সে হচ্ছে টলারেট করতে পারবে, মানে যেটাকে আমরা ফেইলার বলি, ঠিক আছে? যে ফেল হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত সেটা কতটুকু লোড টলারেট করতে পারলো, এবং সর্বোচ্চ যেই লোডে সে হচ্ছে সেটা কলাপস করলো বা ফেল করলো, ঠিক আছে, বা বেন্ড হলো, সেটাই হচ্ছে তোমার হচ্ছে মডুলাস অফ রাপচার। তো এটা যদিও হচ্ছে তোমার টেনসাইল স্ট্রেংথ যেটা আছে এটার সাথে অনেকটা কাছাকাছি জিনিস, কিন্তু মানে যদি আমি একেবারে সিনোনিম হিসাবে বলি তাহলে আসলে এটা ঠিক হবে না, ঠিক আছে? তবে অ্যাপ্রক্সিমেটলি তোমার হচ্ছে টেনসাইল স্ট্রেংথই বলা যায়, ঠিক আছে? তবে টেনসাইল স্ট্রেংথ সিনোনিম হিসাবে বলতে পারবা না। তবে এটার হচ্ছে ফ্লেক্সুরাল স্ট্রেংথ যেহেতু বলা যাচ্ছে, তো এটা হচ্ছে টেনসাইল স্ট্রেংথের কাছাকাছি আর কি, ঠিক আছে? তো অনেকে যদি এইভাবে তোমার হচ্ছে টেনসাইল স্ট্রেংথ অনেক সময় বলে, ঠিক আছে? তো ভুল হবে না, কিন্তু এটা আসলে মানে মডুলাস অফ রাপচারের হচ্ছে একেবারে সিনোনিম না, ঠিক আছে? তো মডুলাস অফ রাপচারের সংজ্ঞাটা আমরা দেখি যে মডুলাস অফ রাপচার অথবা বেন্ডিং, আচ্ছা এটা কিন্তু তোমার হচ্ছে এই মডুলাস অফ রাপচার কিন্তু বেন্ডিং স্ট্রেংথ প্লাস ফ্লেক্সুরাল স্ট্রেংথ এই দুই নামেও কিন্তু অনেক সময় আসতে পারে, ঠিক আছে? এটা তোমরা হচ্ছে একটু নোট ডাউন করে রাখো যে মডুলাস অফ রাপচারকে বেন্ডিং বা হচ্ছে ফ্লেক্সুরাল হিসাবে হচ্ছে ডিফাইন করা যায়। তো এটা হচ্ছে কোশ্চেনে অনেক সময় যাচ্ছে বেন্ডিং বা ফ্লেক্সুরাল হিসাবে আসতে পারে, সেক্ষেত্রে তো নাও বুঝতে পারো, তো নোট ডাউন করে রাখলে আমার মনে হয় সুবিধা হবে। তো আচ্ছা, সংখ্যাটা দেখি যে মডুলাস অফ রাপচার ইজ দ্য ম্যাক্সিমাম ট্রান্সভার্স ব্রেকিং স্ট্রেস
applied that a material can withstand before fracture, যেটা বললাম আর কি, যে ফেল হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত সেটা যতটুকু তোমার হচ্ছে স্ট্রেস মানে হচ্ছে যে লোডের কথা বলছিলাম, এটা হচ্ছে কতটুকু সে হচ্ছে টলারেট করতে পারছে এবং হচ্ছে সর্বোচ্চ পরিমাণে, সেটাই হচ্ছে তোমার হচ্ছে মডুলাস অফ বা হচ্ছে বেন্ডিং স্ট্রেংথ। The property gives an indication of the bond strength of the refractory that results from its chemistry and mineralogy after production. ওকে, তো রিফ্লেক্টরিজটাকে যখন আমরা তৈরি করব, এটাকে যখন আমরা ওয়ার্কিং অ্যাপ্লিকেশন এটাকে সেট করব, সো এটা তো তোমার হচ্ছে এরকম না যে শুধু হচ্ছে ওয়ার্কিং অ্যাপ্লিকেশন নিয়ে গেলাম, এটা ওইভাবে হচ্ছে সার্ভিস দিল। তো সার্ভিস এনভায়রনমেন্টে আমাদের অনেক ধরনের কন্ডিশনই আসলে তৈরি হতে পারে, যে টেম্পারেচার বিষয় আসতে পারে, লোডিং কন্ডিশন আসতে পারে। তো আমি আগে থেকে যদি এরকম রিফ্লেক্টরি ম্যাটেরিয়ালের হচ্ছে তার বন্ড স্ট্রেংথ আসলে কেমন, ঠিক আছে, যে কত টিন পর্যন্ত সেটা হচ্ছে সার্ভিস দিতে পারে, এরকম একটা প্রেডিকশন করা, ঠিক আছে, এরকম না যে আমি টেস্ট করে বলে দিলাম যে এটা হচ্ছে 1000 দিন টিকবে, ঠিক আছে। হ্যাঁ, তো 1000 দিন টিকবে এটা আসলে বলা যাবে না, 1000 দিন টিকতে পারে, ঠিক আছে, যে একটা হচ্ছে ভবিষ্যতে একটা হচ্ছে তোমার সম্ভাবনার জায়গা আর কি, ঠিক আছে, যে আমরা এটা মোটামুটি বলে দিতে পারবো যে এটা হয়তো যদি টিকে তাহলে 1000 দিন হয়তো এটা সার্ভিস লাইফ হতে পারে, ঠিক আছে। তো এখন আসলে সেই রিফ্লেক্টরি আসলে বন্ড স্ট্রেংথটা আসলে কেমন হবে, এটা সম্পূর্ণ নির্ভর করবে হচ্ছে তার কেমিস্ট্রি এবং হচ্ছে মিনারোলজিক্যাল হচ্ছে প্রপার্টিজ এর উপরে, ঠিক আছে। তো কোনোভাবে যদি এটার যদি এরকম ভাবে বলো যে রিফ্লেক্টরি ম্যাটেরিয়াল যদি পোরোসিটি বেশি থাকে, বা হচ্ছে তোমার যে ম্যাটেরিয়াল ইউজ করতেছি তার কন্ডিশন যদি খুব একটা ফিজিক্যাল কন্ডিশন যদি খুব একটা ভালো না থাকে, মানে বন্ডিংটা যদি ভালো না থাকে, তাহলে কি হবে, তার হচ্ছে মডুলাস অফ রাপচার যে স্ট্রেংথ আমরা বের করছি এটা কিন্তু অনেক কম হবে, যে কম লোডে সেটা হচ্ছে ভেঙে যাবে, ঠিক আছে, যে খুব বেশি দিন সেটা হচ্ছে লাস্টিং করবে না। সো আমরা এই মডুলাস অফ রাপচার টেস্ট দিয়ে কিন্তু বলে দিতে পারছি যে ওই রিফ্লেক্টরি ম্যাটেরিয়ালের বন্ডিংটা কেমন হচ্ছে, বন্ডিংটা কেমন আছে এবং হচ্ছে তার সার্ভিস লাইফটা আসলে কেমন হবে বন্ডিং স্ট্রেংথের সাথে সাথে, ঠিক আছে। আচ্ছা, এখন আসো যে এরকম মডুলাস অফ রাপচার টেস্ট বা বেন্ডিং স্ট্রেংথ টেস্ট করার জন্য আসলে কেমন ধরনের আসলে তোমরা হচ্ছে স্যাম্পল নিবা। তো এটা হচ্ছে যদি হচ্ছে মডুলাস অফ রাপচারে আসলে টেস্টটা একই স্টাইলেই হয় সব ইতে, কিন্তু কোম্পানি ভেদে অনেক সময় তোমার হচ্ছে বিভিন্ন কোম্পানির এই মডুলাস অফ রাপচার টেস্ট মেশিন পাওয়া যায়। তো তাদের উপর ভিত্তি করে অনেক সময় স্যাম্পলের সাইজ গুলো আসলে আলাদা আলাদা হতে পারে। তো আমি এখানে যেটা দেখাবো এটার স্যাম্পল সাইজটা এরকম থাকে যে স্ট্যান্ডার্ড ব্রিক্স। এবং আরেকটা জিনিস বলে রাখি যে এই মডুলাস অফ রাপচারের হচ্ছে বেশ কিছু হচ্ছে স্ট্যান্ডার্ড মেথড আছে, এএসটিএম যেটা বলে, আমেরিকান স্ট্যান্ডার্ড টেস্টিং মেথড। তো সেই অনুযায়ী হচ্ছে অনেক সময় হচ্ছে তোমার এই ব্রিকের সাইজ মানে রিফ্লেক্টরি ব্রিকের সাইজ হয়। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে একটা স্ট্যান্ডার্ড ব্রিকের হচ্ছে তোমার সাইজ দেওয়া হয়েছে 230 মিলিমিটার ইন্টু 114 মিলিমিটার ইন্টু 76 মিলিমিটার অথবা 64 মিলিমিটার। আর যদি বার শেপের হচ্ছে ডাইমেনশন হয় তাহলে এরকম ডাইমেনশন হবে, ঠিক আছে। আচ্ছা, এখন আসো যে এটা কি তাহলে কিভাবে তোমার হচ্ছে এই মডুলাস অফ রাপচার টেস্ট আসলে করবা। হুম, তো দেখো যে the test base is placed between supports a set distance apart and loaded to failure at the center of the bar by a third loading arm। তার মানে হচ্ছে যে টেস্ট পিসটাকে এমন ভাবে হচ্ছে প্লেস করতে হবে যে দুটো সাপোর্টের উপরে এবং মাঝখান দিয়ে তোমার হচ্ছে একটা থার্ড লোড হচ্ছে এটার উপর হচ্ছে তোমার অ্যাপ্লাই করতে হবে। দেন এটাকে দেখতে হবে যে আসলে কতটুকু লোডে এটা হচ্ছে ফেল করলো। আচ্ছা, লোডিং রেট ডিফার্স ফ্রম ফর ডেন্স এন্ড ইনসুলেটিং প্রোডাক্ট, যেটা বলছিলাম আর কি, যে পোরোসিটির সাথে বিষয়টা, যে যদি ডেন্স হয় বা যদি পোরাস ব্রিক হয়, ঠিক আছে, তোমরা এর আগে দেখছো যে রিফ্লেক্টরি ব্রিকের হচ্ছে কি ধরনের প্রপার্টিজ থাকে, ঠিক আছে। তো খুব বেশি যদি পোরোসিটি থেকে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু এর মডুলাস অফ রাপচারের তোমার হচ্ছে কম লোডে কিন্তু হচ্ছে কাজ হচ্ছে। আবার যদি খুব বেশি ডেন্স হয় বা পোরোসিটির পরিমাণটা কম হয়, যে ছোট ছোট পোরোসিটি বাট অনেক সংখ্যায় আছে, এর আগে দেখেছিলা তোমরা, তো সেটার ক্ষেত্রে কিন্তু হচ্ছে বেশি লোড লাগবে, ঠিক আছে। এই জন্য বলছে যে লোডিং রেটটা তোমার হচ্ছে ডিফার করে। আচ্ছা, এখন আসলে যেটা আমি হচ্ছে কথাই বললাম এটা হচ্ছে তার ইমেজ আকারে দেওয়া হয়েছে। এইটা হচ্ছে এটা একটা সাপোর্ট আর এইখানে একটা সাপোর্ট, আর এইটা তোমার হচ্ছে সেই টেস্ট বার যেটা রিফ্লেক্টরি স্যাম্পল, এবং হচ্ছে প্লাজা দেখতে পাচ্ছ এটা হচ্ছে থার্ড লোড যেটা হচ্ছে এই স্যাম্পলের মাঝ বরাবর তোমার হচ্ছে কাজ করছে।
আচ্ছা, এটা হচ্ছে তোমার হচ্ছে 3 পয়েন্ট বেন্ড অ্যারেঞ্জমেন্ট ফর অ্যাম্বিয়েন্ট এন্ড এলিভেটেড টেম্পারেচার মডেলস অফ রাপচার টেস্টিং। আচ্ছা, তো এখানে একটা জিনিস দেখো যে এখানে কিন্তু থার্মোকাপল লাগানো আছে, ঠিক আছে। তো থার্মোকাপলটা আসলে তখনই যাবে যখন হচ্ছে হট মডুলাস অফ রাপচার টেস্ট করব। হট মডুলাস অফ রাপচার টেস্ট করব। তো যদি আমি এই থার্মোকাপলের অ্যারেঞ্জমেন্টটা এখানে না রাখি তাহলে এটাকে কি বলবো? এটার নাম হবে তখন কোল্ড মডুলাস অফ রাপচার টেস্ট। কোল্ড মডুলাস অফ রাপচার টেস্ট, যেটা হচ্ছে রুম টেম্পারেচারে তোমার হচ্ছে এই টেস্টটা করা হয় আর কি, ঠিক আছে। আর যদি হচ্ছে হট মডুলাস অফ রাপচার টেস্ট করি তাহলে তোমার হচ্ছে হট মডুলাস অফ রাপচার, যেখানে হচ্ছে টেম্পারেচার অ্যারেঞ্জমেন্ট রাখা লাগে। আচ্ছা, এখন যেহেতু হট মডুলাস অফ রাপচার টেস্ট আসলে এর সাথে বলতে পারো একবারে খুব রিলেটেড একটা টার্ম, বলতে পারো যে এটার সাথে অনেক সময় কম্পারিজনও হয়তো চলে আসতে পারে বা আসে, বা হয়তো মানে এমনিতে যদি নাও আসে তারপরেও একটা প্রশ্নের জায়গা থেকে কিন্তু এই জিনিসটা আমাদের জানা দরকার যে হট মডুলাস অফ রাপচার টেস্টের সাথে আসলে কোল্ড মডুলাস অফ রাপচার আসলে ডিফারেন্সটা আসলে কোথায়, ঠিক আছে। তো ডিফারেন্স যদি বলি ওইভাবে, তো কোল্ড মডুলাস অফ রাপচার টেস্টটা দেখো যে এখানে সাপোর্ট ডিটি সবই সেম, কিন্তু শুধু হচ্ছে অ্যারেঞ্জমেন্টটা আলাদা। যে কোল্ড মডুলাস অফ রাপচার টেস্টে এখানে যেমন হচ্ছে থার্মোকাপল আছে, ওইখানে থার্মোকাপল থাকে না, এই অ্যারেঞ্জমেন্টটা শুধু বাদ দিয়ে দিলে হয়ে যাবে। আর যদি হট মডুলাস অফ রাপচার টেস্ট, যেটা তোমার হচ্ছে এলিভেটেড টেম্পারেচারে করতে হবে অবশ্যই, এবং সেটার জন্য অবশ্যই এখানে টেম্পারেচার অ্যারেঞ্জমেন্ট রাখতে হবে। থার্মোকাপল লাগানো আছে দেখতে পাচ্ছ। এখন আসো যে কোল্ড মডুলাস অফ রাপচার টেস্ট করে তাহলে লাভ কি? কারণ আমরা টেম্পারেচার যখন আমরা ডিপ ফ্যাক্টরিজটাকে ইনসুলেটিং পারপাসে বিভিন্ন ফার্নেস বা গ্রিলের হচ্ছে ইন্টেরিয়র হচ্ছে লাইনিং ম্যাটেরিয়ালস হিসেবে ব্যবহার করছি, সেখানে তো আসলে টেম্পারেচার থাকছে, লোডও থাকছে। তাহলে কোল্ড মডুলাস অফ রাপচার টেস্ট করার দরকার কি? কারণ রুম টেম্পারেচারে তো আমি কখনো ওইভাবে রিফ্যাক্টরিজটাকে মানে খুব একটা বেশি ব্যবহার করি না আমরা। তাহলে কোল্ড মডুলাস অফ রাপচার টেস্ট করে আসলে লাভ কি? তো কোল্ড মডুলাস অফ রাপচার টেস্ট করে এটা হচ্ছে ইনিশিয়াল প্রেডিকশন করা যায় যে এটাকে ফার্দার যখন হ্যান্ডেল করবা, যে এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যাবা, ঠিক আছে, বা হচ্ছে এটাকে ফার্দার করে প্রসেস করবা, তো তার পারফরম্যান্সটা আসলে কেমন হবে এটা হয়তো তোমরা হচ্ছে কোল্ড মডুলাস অফ রাপচার টেস্ট করে তোমরা হচ্ছে বলতে পারবা যে এর স্ট্রেংথটা এরকম, এটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় আমরা হচ্ছে শিফট তোমার যে এটাকে যদি আমরা ফার্দার প্রসেস করি তাহলে এটা হচ্ছে সাফিসিয়েন্ট হচ্ছে স্ট্রেংথ আছে, যেটাতে কোনো সমস্যা হবে না। কিন্তু যখন হচ্ছে হট মডুলাস অফ রাপচার টেস্ট করবা তখন মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি তোমরা হচ্ছে রেজাল্টটা বলে দিতে পারবা যে এটাকে আমরা যখন সার্ভিস এনভায়রনমেন্টে নিয়ে গিয়ে সেট করব, এটা হচ্ছে এতদিন পর্যন্ত লাস্টিং করতে পারে, ঠিক আছে। যেটা আমি 1000 দিনের কথা বললাম আর কি, যে একটা উদাহরণ হিসেবে দিয়েছিলাম যে এটাকে যদি আমরা অমুক অ্যাপ্লিকেশনে এইভাবে সেট করি, এটা 1000 দিন পর্যন্ত এটা হচ্ছে লাস্টিং করবে। কারণ এই হট মডুলাস অফ রাপচার টেস্টে আমরা হচ্ছে হিট এবং লোড দুইটা একই সাথে কাজ করাচ্ছি, এবং এই একই সাথে কাজ করার কারণে আমরা কিন্তু সার্ভিস রিলেটেড মানে বিষয়টা হচ্ছে এখান থেকে উঠায় নিয়ে আসতে পারছি, ঠিক আছে। কারণ হচ্ছে সার্ভিস এনভায়রনমেন্টে হিট এবং লোড দুটাই থাকে। সো এই হট মডুলাস অফ রাপচার টেস্টটা যদি আমরা করতে পারি এবং অ্যাপ্রক্সিমেট রেজাল্ট যদি আমরা এখান থেকে পাই, আমরা বলে দিতে পারবো যে এটা হচ্ছে সার্ভিস এনভায়রনমেন্টে গিয়েও এর পারফরম্যান্সটা এরকম থাকবে, ঠিক আছে। যেহেতু হচ্ছে যদি স্ট্রেংথের উপর আসলে নির্ভর করবে তার আসলে তার সার্ভিস লাইফ টাইমটা আসলে কেমন হবে। আচ্ছা, এখন আসো যে এখানে আমি একটা মডুলাস অফ রাপচার টেস্টের হচ্ছে মেশিন দেখিয়েছি, তো আমাদের এখানেও আছে, কিন্তু আমাদের সাথে আসলে এই মেশিনটার এখানে এরকম আসলে মিল নাই, ঠিক আছে। তো আমার মনে হয় তোমরা এখানে আমাদের বেন্ডিং টেস্টিং মেশিনটা দেখছো মনে হয়, দেখেছো? মানে আমাদের বেন্ডিং টেস্টিং মেশিন আছে, মানে তোমাদের মধ্যে কেউ দেখেছো কি? না স্যার মনে হয় না। আচ্ছা, আচ্ছা, যদি না দেখে থাকো ক্যাম্পাস যখন স্বাভাবিক হবে আসলে তখন ওই সময়টা দেখো। আসলে আমার উচিত ছিল যে তোমাদের ওই ছবিটাই দেখানো, আমার কাছে আসলে এই মুহূর্তে নাই আর কি, বুঝছো। তো আমাদের যে বেন্ডিং টেস্টার মেশিনটা আছে এখানে, এখানে এই মেশিনটা আসলে এরকম না আর কি। আমাদের এখানে যেটা আছে 3টা বার শেপের আছে। তোমার হচ্ছে যে এখানে ছবিতে যেরকমটা আছে আর কি, যে 3টা পোর্শন আছে তোমার, বলতে পারো হচ্ছে অনেকটা রড শেপের মতো, কিন্তু বেশ ডায়ামিটার অনেক আহ, বড় আর কি, ঠিক আছে। তো ওই দুইটা হচ্ছে মানে তোমার হচ্ছে ওয়ার্কিং প্রিন্সিপালটা একই, যে দুইটা সাপোর্টের উপর লোড তোমার হচ্ছে স্যাম্পলটা রাখা হয় এবং থার্ড লোড দিয়ে সেটাকে হচ্ছে তোমার হচ্ছে ফেল করা হয়, ঠিক আছে। তো আমাদের এই বেন্ডিং টেস্টিং মেশিন সেম জিনিসই, ঠিক আছে। তো এটা আসলে তখন দেখে নিও, তবে বিষয়টা একই, ওয়ার্কিং প্রিন্সিপালটা একই।
মানে অ্যারেঞ্জমেন্ট এক, ঠিক আছে, যে দুইটা সাপোর্টের উপরে হচ্ছে একটা স্যাম্পল রেখে থার্ড লোডকে অ্যাপ্লাই করে এটাকে হচ্ছে কলাপস করানো, মানে 3 পয়েন্ট বেন্ডিং অ্যারেঞ্জমেন্ট বলা হচ্ছে বা 3 পয়েন্ট বেন্ডিং টেস্ট বলা হয় এটাকে, ঠিক আছে। আচ্ছা, তো এটা হচ্ছে মানে আমি একটা উদাহরণ দিয়েছি, এটা নেট থেকে নেওয়া, যে এখানে তোমরা দেখো যে দুইটা সাপোর্ট, এই যে এই একটা সাপোর্ট আর এটা একটা সাপোর্ট, আর এইখানে হচ্ছে তোমার যে স্যাম্পলটা রাখা হয়েছে, আর এই মাঝ বরাবর তোমার হচ্ছে যে থার্ড লোড, যেটা হচ্ছে তোমরা এখানে এর আগে দেখলাম যে এই যে এখানে প্লাঞ্জারের মাধ্যমে তোমার এখানে তোমার হচ্ছে লোডটা আসলে কাজ করানো হচ্ছে। এখন আসো যে পরের চিত্রে যাই, যেটাকে আরো কাছ থেকে বোঝা যাচ্ছে খুব ভালোভাবে, যে এটা হচ্ছে দুইটা সাপোর্ট পয়েন্ট, তার উপর তোমার হচ্ছে স্যাম্পলটা রেখে এটা মাঝ বরাবর দেওয়া আছে। এটা হচ্ছে 3 পয়েন্ট বেন্ডিং টেস্ট বা 3 পয়েন্ট মডুলাস অফ রাপচার টেস্ট বা 3 পয়েন্ট ফ্লেক্সুরাল স্ট্রেংথ টেস্ট। আচ্ছা, এটা দেখো যে এখানে কিন্তু অ্যারেঞ্জমেন্ট কেমন, এটার নাম কি হবে বলো দেখি, এটার নাম কি হবে তাহলে? 4 পয়েন্ট। হ্যাঁ, 4 পয়েন্ট বেন্ডিং টেস্ট। তো দেখো যে এখানে কিন্তু লোডটাকে আমরা যেমন এখানে একটা পয়েন্টে কাজ করাচ্ছিলাম, এখানে কিন্তু আমরা লোডটাকে কিন্তু দুইটা ভাগে ভাগ করে ফেলছি, ঠিক আছে, যে আমরা হচ্ছে লোডটাকে দুইটা ভাগে ভাগ করে ফেলছি, যে এখানে তোমার একটা সিঙ্গেল পয়েন্টই হচ্ছিল, এখানে হচ্ছে দুইটা, কিন্তু সাপোর্ট পয়েন্ট কিন্তু আবার সেম, যে দুইটা সাপোর্ট, বাট হচ্ছে লোডিং অপশনটা হচ্ছে তোমার হচ্ছে দুইটা। এই জন্য এটাকে বলা হচ্ছে 4 পয়েন্ট বেন্ডিং টেস্ট বা 4 পয়েন্ট মডুলাস অফ রাপচার টেস্ট। আচ্ছা, এখন আসো যে 3 পয়েন্ট অ্যারেঞ্জমেন্ট তোমরা দেখলা is most commonly applied to refractory materials, although in some critical applications, although not standard practice, a 4 point arrangement where a greater volume of test bar is placed under applied stress by two upper loading arm is preferred, যেটা তোমরা দেখলা আর কি, ঠিক আছে। যে তবে বেশিরভাগ ক্ষেত্রে আসলে 3 পয়েন্ট বেন্ডিং টেস্ট আসলে যদিও বেশি ব্যবহার করা হয়, তবে কিছু কিছু ক্ষেত্রে এটা আসলে স্ট্যান্ডার্ড প্র্যাকটিস না। এখানে বলে তোমরা দেখতে পাচ্ছ যে 4 পয়েন্ট অ্যারেঞ্জমেন্টে যেটা হচ্ছে গ্রেটার ভলিউমে টেস্ট বারটা হচ্ছে প্লেস করা যায়, ঠিক আছে, এবং হচ্ছে লোডটাকে অ্যাপ্লাই করা যায় দুটা হচ্ছে আপার লোডিং আর্মের মাধ্যমে, এই যে, ঠিক আছে। যেখানে যেমন সিঙ্গেল পয়েন্ট ছিল, এখানে হচ্ছে ইয়াটা পয়েন্টটা আরো বাড়ায় নিয়েছে, ঠিক আছে। আচ্ছা, এখন আসো যে a 4 point arrangement leads to lower overall failure stress and gives an indication of the minimum failure stress of a material. তো 4 point অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে তোমার হচ্ছে খুবই কম লোডে বলতে পারো, যেহেতু হচ্ছে আমার হচ্ছে এখানে দুইটা পয়েন্টের লোডটা কাজ করছে, সো এটা হচ্ছে তোমার হচ্ছে খুব কম লোডেই হচ্ছে আসলে যে একটা ম্যাটেরিয়াল ফেল করতে পারে, সেই ধরনের ইন্ডিকেশনটা যদি আমরা জানতে চাই যে মিনিমাম কত স্ট্রেস বা তোমার হচ্ছে ফোর্সে বা লোডে হচ্ছে এটা ফেল করতে পারে, এটা 4 পয়েন্ট অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে আসলে খুব সহজেই জানা যায়। আচ্ছা, তো এখানে হচ্ছে তোমার হচ্ছে সূত্র, যে যে সূত্রের সাহায্যে আমরা এই মডুলাস অফ রাপচার টেস্ট আসলে বের করব। তো এটা হচ্ছে 3 পয়েন্ট হচ্ছে ফেলার স্ট্রেস বা মডুলাস অফ রাপচার বা বেন্ডিং স্ট্রেস, যেখানে দেখতে পাচ্ছ যে 3PL/2BD স্কয়ার, ঠিক আছে। আচ্ছা, এখানে স্কয়ারটা আসলে এভাবে দেখানো যায়নি, পাওয়ার পয়েন্ট এটা একটু সমস্যা মনে হয়, আমি নিয়ে আসতে পারিনি আর কি, ঠিক আছে, হয়তো আনা যেতে পারতো। 3PL/2BD স্কয়ার, আচ্ছা, অনেক জায়গায় 3P এর জায়গায় F ও বলা হয়েছে, ঠিক আছে, F 3FL/2BD স্কয়ার। তো FP যেটাই দাও না কেন, মানে ওটা হচ্ছে ডিনোট করে দিতে হবে যে ওটা দ্বারা কি বোঝাচ্ছ। আচ্ছা, ফেইলিয়ার স্ট্রেস 4 পয়েন্ট, যেটা 4 পয়েন্টের ক্ষেত্রে 3PA/BD স্কয়ার। তো আমরা আসলে এখন দেখি যে এগুলো দ্বারা কি ডিনোট করা হচ্ছে। আচ্ছা, তো 4 পয়েন্টে এই 3 পয়েন্টের ক্ষেত্রে দেখো যে পি হচ্ছে লোড বা হচ্ছে ফোর্স, এফও দিতে পারো এখানে, আর এলটা হচ্ছে টেস্ট স্প্যান ইন মিলিমিটার। আচ্ছা, এল এর বিষয়টা আমি একটু ছবিটা গিয়ে দেখাই। এলটা তোমার হচ্ছে এই যে সাপোর্ট ডিসটেন্স, এই সাপোর্ট থেকে এই সাপোর্ট, মানে টোটাল স্যাম্পলের হচ্ছে লেংথ না, ঠিক আছে, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত যে হচ্ছে তোমার লেংথটা, এটাই হচ্ছে তোমার এল, ঠিক আছে, স্প্যান ডিসটেন্স। আচ্ছা, এখন আসো যে বিটা কি, বিটা হচ্ছে যে স্যাম্পলটা ইউজ করছো তার হচ্ছে তোমার ব্রেথ বা উইথ, ঠিক আছে, আর ডিটা হচ্ছে তোমার থিকনেস, স্পেসিমেন ডেপথ ইন মিলিমিটার। তোমরা এভাবে দিতে পারো যে পিটা হচ্ছে ফোর্স বা লোড, এলটা হচ্ছে টেস্ট স্প্যান ডিসটেন্স, তারপর বিটা হচ্ছে উইথ এবং ডিটা হচ্ছে থিকনেস, ঠিক আছে। আচ্ছা, আর
যখন হচ্ছে ফেলার স্ট্রেস হচ্ছে 4 পয়েন্টের ক্ষেত্রে আসি, তোমরা দেখতে পাচ্ছ যে 3 PA আছে, এটা কিন্তু এখানে ছিল না এর আগে। তো এটা কি ডিস্টেন্স বিটুইন লোয়ার এন্ড আপার লোডিং পয়েন্টস ইন মিলিমিটার, ঠিক আছে, লোয়ার এন্ড আপার লোডিং পয়েন্টস মিলিমিটার। তো 4 পয়েন্টের ক্ষেত্রে আমরা দেখলাম যে দুইটা হচ্ছে পোর্শন দিয়ে তোমার হচ্ছে এই লোডটা কাজ করানো হচ্ছে। তো এই লোয়ার এবং আপার লোড যে দুইটা, এটার হচ্ছে যে মাঝের যে ডিস্টেন্সটা সেটাই, ঠিক আছে। তো এটা আগে অনেক জায়গায় তোমার হচ্ছে এইভাবেই করছে, আমি আর একটু চাই, এটাকে বলা হচ্ছে, আমরা এর আগে যেমন দেখলাম এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এল, তো এখান থেকে এই পয়েন্ট পর্যন্ত আমরা এল পাইলাম। আর এই যে দুইটা সাপোর্ট ডিস্টেন্স, এটা হচ্ছে এল আই যদি ধরি, তাহলে এই সাপোর্ট ডিস্টেন্সটা হবে এল মাইনাস এল আই, ঠিক আছে। যে এই লোডের মাঝে যে দূরত্বটা সেটা এল আই যদি আমি ডিফাইন করি, আর এই সাপোর্ট ডিস্টেন্স থেকে এই পর্যন্ত এটা হচ্ছে এল, তাহলে এল মাইনাস এল আই, ঠিক আছে, ওইটাই হচ্ছে এ। আচ্ছা আচ্ছা, ইউনিট অফ ফেলার স্ট্রেস আর নিউটন পার মিলিমিটার স্কোয়ার। ওকে, আচ্ছা, it is much easier to measure bond strength in a flexural rather than tensile mode for refractories. আচ্ছা, তো এটা খুবই সহজ, বন্ড স্ট্রেংথ আসলে কেমন বা ফ্লেক্সুরাল টেনসাইল মোডের থেকে। Tensile tests are notoriously difficult to set up as any slight misalignment may give rise to erroneous results. As of course, flexural strength is not synonymous with tensile strength, but a reasonable approximate relationship exists. যেটা আমি প্রথমে তোমাদের বললাম যে একেবারে যে এটাকে আমরা টেনসাইল স্ট্রেংথ হিসাবে তোমার হচ্ছে ইয়ে করে দেবো তা না, তবে এটা কাছাকাছি, ঠিক আছে। At ambient at ambient temperature, the modulus of rupture test is more generally used for quality control purpose to ensure consistency between bases. The property when measured at ambient temperature again does not give any direct indication of in-service performance. যেটা আমি বললাম যে একবারে অ্যাপ্রক্স ভাবে বলা যাবে না যেটা 1000 দিনই টিকবে, কিন্তু এটা প্রেডিক্ট করা যেতে পারে যে এটা এতদিন হচ্ছে লাস্টিং করবে, ঠিক আছে। ওটাই বলছে যে একেবারে সরাসরি যে একটা ডিরেক্ট ইন্ডিকেশন এটা না আর কি, ঠিক আছে। আচ্ছা, তো এই হলো তোমার হচ্ছে আজকের লেকচার। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে রাখি যে এখানে টেনসাইল স্ট্রেংথ এর কথা বলছে। টেনসাইল স্ট্রেংথ তোমরা মনে হয় টেস্ট করছো কিনা জানি না। টেনসাইল স্ট্রেংথ টেস্ট করার জন্য আসলে দুই দিক থেকে তোমার হচ্ছে একটা স্যাম্পলের দুই দিক থেকে তোমার হচ্ছে আসলে টানতে হয়, ঠিক আছে। মানে এখানে যেমন হচ্ছে আমরা ফ্লেক্সিয়াল স্ট্রেংথ বা হচ্ছে বেন্ডিং স্ট্রেংথের ক্ষেত্রে দেখলাম যে দুইটা সাপোর্টের উপর রেখে উপর থেকে একটা লোড কাজ করানো হচ্ছে, ঠিক আছে। কিন্তু টেনসাইল স্ট্রেংথে আসলে তোমার হচ্ছে স্যাম্পলের দুই দুই সাইড থেকে তোমার হচ্ছে এটাকে হচ্ছে টানা হয়, ঠিক আছে। এবং সেইভাবে আসলে দেখা হয় যে কত লোডে সেটা হচ্ছে ফেল করলো, সেটা হচ্ছে টেনসাইল স্ট্রেংথ। এই জন্য আসলে মূলত তোমার হচ্ছে এই জন্যই বলছে যে ফ্লেক্সিয়াল স্ট্রেংথ সরাসরি আসলে তোমার সিনোনিম না, ঠিক আছে। কিন্তু এই রিলেশনশিপটা অনেকটা কাছাকাছি, ঠিক আছে, যেহেতু হচ্ছে একদিক থেকে লোড কাজ করানো হচ্ছে এবং আরেক দিকে হচ্ছে সাপোর্ট রাখা হয়েছে। আচ্ছা, তো এই ডিফারেন্সটা আরো আসবে পরবর্তী লেকচারে, আরো কিছু টপিকস আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা ভিডিও আমি প্লে করব, তোমরা দেখতে পাচ্ছ ভিডিওর ইয়েটা? জি স্যার। জি স্যার। আচ্ছা, আমি একটু প্লে করি। আমি তোমার হচ্ছে যে মেশিনটা দেখাইছি মানে ওয়েবসাইট থেকে নিয়ে, তো সেই রিলেটেডই আসলে একটা আমি ভিডিও প্লে করছি, তোমরা একটু দেখো, আমার মনে হয় ক্লিয়ার হবে। তো এখানে একটু বলে রাখি, এখানে এরা হচ্ছে ফ্লেক্সিয়াল টেস্ট করার জন্য হচ্ছে আসলে রিফ্লেক্টরি স্যাম্পল ইউজ করিনি, এরা হচ্ছে একটা প্লাস্টিক স্যাম্পল ইউজ করছে। তো আমার মনে হয় এটা দেখলে তোমরা ওই কাজটা করতে পারবা, ঠিক আছে। আচ্ছা, প্লে করি। Good afternoon. This is Eastern Washington University Department of Engineering and Design. Here in the materials lab today, we are going to be doing a 3-point flexural test on a piece of thermoplastic composite, as shown here. This test is based off of an aerospace standard test method, or ASTM method for short, numbered ASTM D7264-15. Is a method used commonly in the aerospace and materials testing industries. Here we have our fixture and our sample on top of it. This sample needs to be measured, as does a part of this fixture, before you do any part of this test and calculate your results. Here you have a specimen or sample of
that's already been tested. See the breaking point right there. Here's a new sample. First thing we'll measure off of this sample are the width and the thickness. The width here and the thickness, like so. These dimensions you are going to need for your calculations later on. Use a caliper, such as the one shown, to make these measurements. Next thing you need to make or take note of is the loading span, the spacing between this pin and this pin right here. On this fixture, there's different tick marks with numbers. These tick marks are in inches, and they do not represent the distance from this point to the middle right there. No, this 4, as shown right there, you can see, represents that this pin and this pin are exactly 4 inches apart, as long as this edge right here is at that tick mark number 4, and at this edge is at the tick mark number 4 as well. Make sure that that loading span is correctly set up and that you get that number off of the fixture. Come over here to your Excel sheet, or you might have a notebook, whatever Dr. Hossein prefers. You can see these are the different specimens that have been tested. Right now we're on specimen number 10 here. There is the measurements for the width and measurements for the thickness. Down here are the average measurements. These average measurements are the width and thickness numbers or values you're going to plug into your data. Back up to the top. Take note of what the loading span is in inches, 4 in this case. Always be unit consistent. Coming back over to the machine, we have our sample. Put it on like so. Make sure it's as centered as possible. You want to make sure that you get real nice, good data. If it's off like this and it's not overlaying, this could slip off during the test and you'll ruin your results. So make sure it's as centered as possible, like so. And double check to make sure your fixture's all been, nice and secure in place. In this case, it's already been double checked, so we are good to go. Coming over here to this screen, clear your results from your last test. Press enter. Where it says number 7 is results, click on number 7. Number 3, or selection 3, will clear all the results. As you can see on the main screen, the graph is clean. The next step is to check the settings in which the machine is going to do the test. Press menu and go to option 1, speed. That is the primary setting we are concerned with today. Where it says speed 1, use speed at 0.25 inches per minute for this particular material. If you use a different kind of material other than the one shown here, you might consider changing this speed. That's going to be up to whoever's in charge of the test. In this case, Dr. Hossein. Press enter again to return to the main screen. Now, you want to make sure that this specimen here is in the right position and that this loading pin up here is right on the edge of touching that specimen before we begin the test. So, click this button here, have jog on, come back over here, and by pressing this down button, you can move the head down until it just touches the specimen. Just like so. Perfect. So right about there is where you want this thing. Now you're ready to begin your test. 0 your force and 0 your extension. See how they read 0? This is good. Press this button again, take the jog off to where this says stop, just above the 0.75 inch call out. Press the test button, telling the machine you're ready to test, and press the down arrow. The machine is now testing the specimen. Load is being applied, this pin. These two are remaining motionless.
This time it's a good time to mention that everyone in the group should be wearing safety goggles. If you are not wearing safety goggles, please stand at a safe distance away from the machine. You don't want anybody getting hurt in the eye from shattering splinters or unnecessary explosions. So making sure everyone is wearing personal protective equipment is very important. You can see it's now really starting to bend. As you can see on the graph, it's going to jog down. That's just the scale the graph is in at this particular moment in time. When you print your graph, it will show a nice continuous line to show you a nice slope and a good line that you can get all of your data points off of the calculations. There's your force going up and there's your extension. Pretty soon you're going to hear some crackling. Those are the fibers of this composite specimen breaking. When you hear a big crack, that means this specimen has broken. You can stop the test and reset it. That big crack is what we were listening for. As you can see, the specimen has broken. It no longer has the strength that originally had. What I did as soon as I heard that break is I pressed the stop button here. This is your eventual graph where it shows from start to finish. That's the point right up in there where it broke. Press print your graph. Now, always make sure you have proper paper in here. Paper. Now print your results. After the results print, Dr. Hossain will give you further instruction on how he wants you to analyze the data. I hope you enjoyed this video, and go Eagles. আচ্ছা, ক্লিয়ার হয়েছে তোমাদের? আচ্ছা, তো ঠিক আছে, আজকে তাহলে তোমাদের এই পর্যন্তই থাক, আর সামনের দিন তাহলে নতুন টপিকস নিয়ে শুরু করব। কেউ কিছু বলতে চাচ্ছিলা? আমাদের ল্যাবেরটার কি স্যার এরকম 3 পয়েন্ট বা 4 পয়েন্ট নাকি অন্যরকম স্যার? আমাদেরটা 3 পয়েন্ট। জি স্যার। আমাদেরটা 3 পয়েন্ট, কিন্তু তোমার এটা মানে কি বলবো, এটা মাঝে মধ্যে ঠিক থাকে আবার মাঝে মধ্যে নষ্ট হয়, মাঝে মধ্যে বলতে ম্যাক্সিমাম টাইমই নষ্ট হয়ে ইয়া হয়ে থাকে, বুঝছো? আমরা যেটা করি আর কি, এখানে যখন এটা নষ্ট হয় সেক্ষেত্রে তো আসলে কোনো উপায় থাকে না, তখন তোমার হচ্ছে ম্যানুয়ালি করি আর কি, বুঝছো? এটা ম্যানুয়ালি করা যায় যে দুইটা বেঞ্চ পাশাপাশি নিয়ে তোমার হচ্ছে সুতার মাধ্যমে তোমার একটা হচ্ছে বালতি ঝুলিয়ে বালতির মধ্যে তোমার হচ্ছে এরকম লোড দেওয়া হয় আর কি, মানে তোমার আমাদের যে ইয়েগুলো আছে, ইট আছে, ইট দিয়ে মানে ওজনটা দেখে নেওয়া হয় যে কত ওজনে তোমার সেটা হচ্ছে ভাঙতেছে। মানে যখন তোমার মেশিনটা যদিও আসলে অটোমেটিক্যালি সব তোমরা দেখলা আর কি, তো অটোমেটিক্যালি এখানে আসলে কিছু না, মানে সবকিছু মানে ডাইমেনশন মেজার করে এটাকে সুন্দরভাবে সেট আপ করে যদি আমরা অটোমেটিক্যালি এটাকে ইয়ে করতে পারি, তাহলে সেখান থেকে একবারে অ্যাকুরেট রেজাল্ট আসলে আসে। কিন্তু ম্যানুয়ালি এতে আসলে হয় কি যে আসলে অনেক কিছু তোমার এররের মানে পরিমাণটা আসলে বেশি হয়ে যায়, কিন্তু এখন উপায় না থাকলে আসলে ওইভাবেই করা হয় আর কি। তো এখন পর্যন্ত আমরা যতগুলা করছি আর কি, বিশেষ করে আমরাও মনে হয়, হ্যাঁ আমাদের সময়ও হচ্ছে আমরা এটাই করছিলাম, ওই সময়ও মেশিনটা এরকম ইয়ে ছিল, আমরা ম্যানুয়ালি করছিলাম আর কি। তো যাই হোক, আমার মূল উদ্দেশ্য যেটা হচ্ছে তোমরা মানে প্রসেসটা সম্বন্ধে বুঝছো তো নাকি? জি স্যার। স্যার এই সেমিস্টারেই স্যার আমাদের হচ্ছে অনেকগুলো ল্যাবের স্যার কাজ ছিল স্যার। আমরা আগের 4টা সেমিস্টারে তেমন ল্যাব ইউজ করি নাই স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন স্যার আমরা যদি স্যার ল্যাবগুলো করতে না পারি তাহলে তো স্যার সমস্যা স্যার, মানে হাতে কলমে কোনো কিছু করা হলো না স্যার। না সে তো বুঝছি, আসলে আসলে মনে করো এখন যে পরিস্থিতি, আসলে এটা আমাদের মেনে নেওয়া ছাড়া কিছু নাই আর কি। আমি এজন্যই তোমাদের বলছি আর কি, যে বিশেষ করে আমি তোমাদের সাথে যে ল্যাবটা নিচ্ছি আর কি, এটা তো রিফ্র্যাক্টরিজ এর মানে রিলেটেড কোর্স আর কি, রিফ্র্যাক্টরিজ এর যা আছে ওই রিলেটেড কাজগুলো আসলে সেশনালে করাচ্ছি। তো এই জন্য আসলে তোমাদের থিওরিটিক্যালি আগে সবগুলা করায়, যদি আসলে সুযোগ হয়, যদি আমার মনে হয় 1 মাসও আমরা পাই, তাও আমি তোমাদের ওই কাজগুলো আসলে করাবো।
জি স্যার। তো আমার মনে হয় সমস্যা হওয়ার কথা না, এখন আল্লাহ ভরসা কি হয় দেখা যাক। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, আর পরবর্তীতে তাহলে নতুন টপিকস নিয়ে আসবো। আর আমার মনে হয় মডুলাস অফ রাপচারের সাথে তোমরা অনেক বেশ কিছু টার্ম কিন্তু এখানে আসছে খুঁটিনাটি, ঠিক আছে? এসব জিনিসগুলো কিন্তু নোট ডাউন যদি করে না রাখো পরবর্তী কিন্তু সমস্যা হবে আর কি। তো আশা করছি এগুলো করছো আর কি। ফার্স্ট স্লাইড না? আচ্ছা, একটু হ্যাঁ, এখানে হ্যাঁ, এইটা আচ্ছা। থার্মোকাপলের অ্যাপ্লিকেশনটা হচ্ছে যখন তুমি হচ্ছে আমি যেটা বললাম প্রথমে যে কোল্ড মডুলাস অফ রাপচার টেস্টে তোমার হচ্ছে রুম টেম্পারেচারে করা যায়। সেই ক্ষেত্রে দুইটা সাপোর্ট আর মাঝখানে শুধু লোডিং পোর্শন থাকলেই হচ্ছে। কিন্তু তুমি যখন হট মডুলাস অফ রাপচার টেস্ট করবা তখন কি লোডিং এবং হিটিং দুইটা একই সাথে কাজ করা লাগবে। তো হিটিং অপশন তুমি কিভাবে কাজ করাবা? তোমার হচ্ছে এখানে হচ্ছে ফার্নেস বা হিটিং এলিমেন্ট থাকবে। এখন কত টেম্পারেচার তুমি এখানে রাখছো এটা তুমি কিভাবে ডিনোট করবা? মেজার করবা কি দিয়ে? বুঝতে পারছো? মানে থার্মোকাপলের মাধ্যমে ওইটা হচ্ছে তোমার হচ্ছে একটা টেম্পারেচার সেন্স করা আর কি, যে কত টেম্পারেচার আসলে এখানে দিচ্ছ এবং একই সাথে কত লোড দিচ্ছ সেটা তো প্লাঞ্জার এই ইয়া থেকে তোমরা বুঝতে পারবা। ঠিক আছে, এই থার্মোকাপলটা মূলত টেম্পারেচারের জন্য রাখা হয়েছে, বুঝছো? এই তো। তা আচ্ছা, ঠিক আছে, সবাই ভালো থাকো, আর পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ নতুন টপিকস নিয়ে কথা হবে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, ঠিক আছে? জি স্যার। লিভ নিয়ে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।